হাসিনার ইমেজটা এখানে ছিল, খুব নিচে ছিল, আর ইউনূস সাহেবের ইমেজটা এখানে ছিল। আজকে কিন্তু দেয়ার ইজ এ রিভার্সাল। আজকে ইউনূস সাহেবকে নিয়ে প্রচুর প্রশ্ন, উনি এটা বোঝেন না। শেখ হাসিনার কাছে সারা দুনিয়ার গণমাধ্যম ওনার ইন্টারভিউ চায়, ওনার কাছে ওনার সঙ্গে কথা বলতে চায়, জানতে চায় কেন। ওনাকে তো 16 মাসে ওনাকে গণহত্যাকারী, ওনার বিরুদ্ধে নানান রকম রায় ওনারা দিয়ে দিলেন, ফাঁসির রায় দিয়ে দিলেন। কটা লোক, কজন মানুষ সারা দুনিয়ায় রাইট থিঙ্কিং লোক, ইভেন মুসলিম ওয়ার্ল্ডের লোকেরা, তারা কজন হাসিনার এই রায়টাকে মেনে নিয়েছেন বলুন তো? কেউ এই রায়কে মানেন না। যেদিকে দেশটা হাঁটছে, কিছুদিনের মধ্যে একটা কমপ্লিট একটা ইসলামী তালিবানি যদি একটা রাষ্ট্র ওখানে তো শাসন ব্যবস্থা তৈরি হয়, এই প্রতিবাদ করার ন্যূনতম ভাষাটুকুও থাকবে না। বাংলাদেশের সাংবাদিকরা আজকে যেটা বুঝেছে, বুঝলেও হয়তো মাহফুজ আলম সাহেব বা মতিউর রহমান সাহেব এগুলো বলবেন না। ওনারা এখনো কোনোভাবে এদেরকে খুশি করার, তোয়াজ করার চেষ্টা করবেন। এনারা গত 16 মাসে আপনি কটা উদাহরণ দেখেছেন যেনারা একটা বৈধ সুষ্ঠু একটা ব্যবস্থা তৈরি করতে এনারা কতটা উদ্গ্রীব? মানুষের হাতে হাতে অস্ত্র লুট হয়ে গেছে, জঙ্গিদের হাতে অস্ত্র, জেল থেকে দুনিয়ার টেররিস্ট বাজারে বেরিয়ে গেছে। তার মধ্যে আপনাদের স্বরাষ্ট্র উপদেষ্টা, ওনাকে দেখলেই আমার খুব হাসি পায় তো, এবং ওনার কথা শুনলে আরো বেশি, এত লজিক্যাল কথা বলেন উনি। খুব খুব ভালো। মানে এরকম একটা সময় যেখানে দেশের মানুষের এত মন খারাপ, সেই সময় উনি যে মানুষের মনে হাসির উদ্রেক করেন, তার জন্য ওনাকে আমি অনেক বাহবা দিতে চাই। মানে একটা খবরের কাগজে হেডলাইন একটা দেখলাম যেদিন সব কাগজের অফিসে আগুন লাগিয়ে দেওয়া হলো, একজন মারা হলো। সেখানে বাংলাদেশ দয়ে বয়ে একার মূর্ধন্য স, একটা দেশের দেশ হয়ে গেছে, হিংসের দেশ হয়ে গেছে। এটা তো বোধহয় মানে যারা ক্ষমতায় এসেছিলেন 2024-এর 5ই অগস্টের পরে, যারা এসে বলেছিলেন একটা নতুন বাংলাদেশ তৈরি করব, তারা কি এরকম একটা দেশের বাংলাদেশ তৈরি করতে চেয়েছিলেন যে যেখানে মারামারি, কাটাকাটি, হানাহানি শুধু সেটাই হবে? তো ওনাদের ওই ব্যর্থতাটাও মানুষ বোঝে। মোহাম্মদ ইউনূস সম্বন্ধে মানুষের একটা রেসপেক্ট ছিল, সেই রেসপেক্টটা অধিকাংশ মানুষের মধ্যে আমাদের প্রান্তে নেই, বিকজ উনি একজন ফেলিয়ার হিসেবে প্রমাণিত হয়েছেন। যে একজন নোবেল পিস প্রাইজ উইনার, যিনি এবারের বাঙালিদের কাছেও গর্বের, কিন্তু উনার দেশ চালনা এবং উনি প্রধানমন্ত্রী হয়ে, উনি চিফ অ্যাডভাইজার হয়েই যেভাবে আমাদের 7 সিস্টার্স নিয়ে কথা বললেন, তারপর চায়নাতে গিয়ে উনি যে কথাগুলো বললেন, এগুলো কিন্তু সাধারণ মানুষ ভালোভাবে দেখেন। উনি হয়তো নিজেও হয়তো এগুলো বলতে চান না, কিন্তু উনি যাদের সঙ্গে ঘোরাফেরা করেন, যারা ওনার এমপ্লয়ার, যারা ওনাকে এই পদে বসিয়েছে, তাদেরকে খুশি করতে উনি হয়তো এগুলো বলেন। উনি হয়তো বলছেন এগুলো, কিন্তু দুদেশের সম্পর্কের একটা ইরিপেয়ারেবল ড্যামেজ উনি করে দিচ্ছেন। সেটা ইতিহাস কিন্তু সেটা সাক্ষী থাকবে, এবং ইতিহাসে কিন্তু এটাই যাবে যে উনি এখনো অব্দি 15-16 মাসে চূড়ান্ত ব্যর্থ, এবং দুদেশের সম্পর্ক তলানিতে যাওয়ার পেছনে উনি যে আজকে যে পদে বসে আছেন, রাজ সিংহাসনে বসে আছেন, সেই রাজ ধর্ম উনি হয়তো পালন করছেন না। দুই বন্ধু, স্থানীয় দুই প্রতিবেশীর মধ্যে সম্পর্কের তিক্ততা বাড়ানোর ক্ষেত্রে ওনার যে এই অবদান বা ওনার যে এই রোল, সেটা ইতিহাস নিশ্চয়ই মনে রাখবে। ভারতে আজকে দিল্লিতে বাংলাদেশ হাইকমিশনে কিছু লোকজন ঢোকার চেষ্টা করেছিল, এবং আপনাদের অজিত ডোভাল একটা বক্তব্য, অজিত ডোভাল না, রণধীর জয়সওয়াল, হ্যাঁ, উনি একটা বক্তব্য দিয়েছেন যে এরকম বাংলাদেশে যে দীপু যেটাকে পুড়িয়ে মারা হয়েছে, ওই ঘটনাকে কেন্দ্র করে কিছু লোক ঢোকার চেষ্টা করেছিল, কিন্তু পুলিশ আটকে দিয়েছে। পুলিশ সাথে সাথে কিন্তু একটা আশ্বস্ত করার চেষ্টা করেছেন, ওনারা উদ্যোগ নিয়েছেন, ওনারা এটা চান নাই। কিন্তু আপনার কিছুদিন আগে শশী থারুর যে রিপোর্টটা পার্লামেন্টে আসলো, ওইটা কি একটা রূপরেখা দিয়ে ফেলেছে ভারতকে? ভারত এইটা ফলো করতে পারে? হ্যাঁ, আপনার দুটো প্রশ্ন আছে। প্রথমটা হচ্ছে যে রণধীর জয়সওয়াল যে বক্তব্যটা রেখেছেন, এবং সত্যি 20-25 জন লোক
সারা দুনিয়াতেই, সে আমেরিকাই বলুন, ভারতবর্ষ বলুন, আপনি হন্ডুরাস বলুন, সব জায়গাতেই মাথা খারাপ লোকেরা থাকে। উগ্র জাতীয়তাবাদ কিছু লোক এই বাজারে একটু হাওয়া গরম করার জন্য হয়তো ওখানে গেছিল। খুব অল্প সময়ের মধ্যে সেই 20-25 জন লোককে নিউট্রালাইজ করে, অ্যারেস্ট করে পরিস্থিতিটা কন্ট্রোলে আনা হয়েছে। এবং আমি কিছুক্ষণ আগে তৌহিদ হাসান সাহেবেরও একখানা প্রেস কনফারেন্স দেখলাম আর কি, আপনাদের পররাষ্ট্র উপদেষ্টা, তাতেও উনি বলেছেন যে ওনারা শুনেছেন যে প্রপার স্টেপস নেওয়া হয়েছে। আমি জাস্ট ঘুরে একটা প্রশ্ন করছি যে সেই মানে আজকে বাংলাদেশের হাই কমিশনে দিল্লিতে যা ঘটেছে, আর চট্টগ্রাম, যশোর, খুলনা, ইভেন ঢাকায় যা ঘটেছে ভারতীয় হাই কমিশনের সঙ্গে, এই তুলনাগুলো আমি করতে চাই না, বাট আমি জাস্ট ফ্ল্যাগ করলাম। মানে দিল্লিতে যা ঘটেছে তার প্রায় 100 গুণ বেশি ঘটেছে, এবং তার সঙ্গে চলেছে থ্রেট। কিরকম সতর্ক বার্তা, ভয় দেখানো, উগ্র কথাবার্তা বলা, লাথি মেরে বের করে দেওয়ার কথা। মানে বাংলা মানে ভারতবর্ষে তার 1%ও হয়নি যেটা বাংলাদেশে ভারতীয় দূতাবাস বা উপদূতাবাসে হয়েছে আর কি। সো এটা একটু মনে রাখা উচিত যে এটা কি ঠিক। অবশ্য যারা এগুলো করেন বাংলাদেশে, আসলে জানেন তো একটা কথা আমি খুব বলি যে একটা মব যদি হয়, মবের কালেকটিভ ইন্টেলিজেন্স হচ্ছে মবের সব থেকে যে বোকা যে লোকটা, তার ইন্টেলিজেন্সের থেকেও কম হয়। তো বাংলাদেশে তো এখন মবের কালচার চলছে, তো মবের কালেকটিভ ইন্টেলিজেন্স ওরকমই হবে। ওই মব থেকে এরকম কথা হয় যে ভারতকে আমরা ভাতে মেরে দেবো। ভারতবর্ষের টোটাল আমাদের এক্সপোর্টস যেটা, সেটা ওই 830-40 বিলিয়ন ডলার। সেখানে বাংলাদেশের সঙ্গে দ্বিপাক্ষিক বাণিজ্য হচ্ছে 15 বিলিয়ন ডলার, মানে অত্যন্ত ক্ষুদ্রাতি ক্ষুদ্র একটা অংশ। অবশ্যই ঠিক যে কলকাতায় হাসপাতাল বলুন, কলকাতায় হোটেল বলুন, নিউ মার্কেট এরিয়ায় বলুন, বাংলাদেশিরা আসেন, কেনাকাটা করেন, এবং তাতে ব্যবসা বাণিজ্য হয়। ওনারা আসছেন না, তার ফলে ব্যবসা বাণিজ্য কম হচ্ছে। আমি কয়েকদিন আগেই, কারণ যেহেতু আমার বাংলাদেশের প্রচুর বন্ধু বান্ধব আসেন, তারা নিউ মার্কেট এরিয়ায় থাকেন, আমি নিউ মার্কেটে অনেক দোকানদার এদেরকে চিনি, আমি নিয়ে টিয়ে গেছি। কয়েকদিন আগে আমার ছেলে মেয়ের জন্য পারফিউম কিনতে যাচ্ছিলাম, ওনারা একটু সস্তায় দেন। গরিব সাংবাদিক তো, তাই গেছিলাম ওখান থেকে পারফিউম কিনতে। তা আমি ওনাদের সঙ্গে একটু গল্প করছিলাম আর কি, যে কিরকম অবস্থা, ওনারা আসছেন না। তো ওনারা দুঃখ করছিলেন যে বাংলাদেশের লোকেরা আসছেন না, দুটো দেশের সম্পর্ক খারাপ। এনারা অধিকাংশ এখানকার দোকানদাররা মানে ধর্মের ভিত্তিতে ওরা 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 কিন্তু মুসলিম, ওই এরিয়াটা ভেরি হাইলি মুসলিম পপুলেশন, অনেক বেশি ডেন্স। উর্দু স্পিকিং মুসলিমস, হ্যাঁ রাইট। তো এবং ওনারা বলছিলেন, জানেন তো, যে ওনারা বলছিলেন যে বাংলাদেশ পাকিস্তান হয়ে যাচ্ছে, ঠিক আছে, যে এটা ওনারা খুব দুঃখ করছিল। তারপর আমি ওখানে গিয়ে একটি দোকানে চুলও কাটালাম, দেখলাম যে ফাঁকা আছে, আমি ওখানে চুলও কাটালাম। সেই যে নাপিত, তার সঙ্গে আমি গল্প করছি, সে বলছে যে দাদা লোক নেই আতে হ্যাঁ, মানে বাংলাদেশের লোকদের, মানে বাঙালিদেরও ওরা দাদা বলে, বাংলাদেশের লোকেদেরও দাদা বলে, ও লোক নেই আর। তো ওদের মন খারাপ, এবং সে বলছে যে দুই দেশের মধ্যে সম্পর্কটা খারাপ হয়ে গেল, ওই চারধারে হিন্দু মুসলমান এই সেই। সো ব্যাপারটা হচ্ছে যে এটা ঠিক যে কিছু জায়গায় হয়তো ব্যবসার ক্ষতি হচ্ছে, কিন্তু কলকাতার মানুষ, যে আপনাদের একজন ওই ফ্রান্স থেকে একজন ধর্মযাজক যে বক্তব্য রাখেন যে কলকাতার লোকে না খেতে পেয়ে মারা যাচ্ছে, উনি তো অধিকাংশই ভ্রান্ত কথা বলেন, মিথ্যে কথা বলেন। তো কলকাতায় কেউই না খেতে পেয়ে মারা যাচ্ছে না, কলকাতার লোকেদের মন খারাপ যে বাংলাদেশের মানুষ কষ্টে আছে। আমি সেই বক্তব্যটা রাখতে চাই। তাই রণধীর জয়সওয়ালের বক্তব্যের ক্ষেত্রে আমি এটা আপনাকে বললাম। আর আপনি শশী থারুরের কমিটির যে রিপোর্টটা, শশী থারুরের কমিটির রিপোর্টটা বেসিক্যালি একটা ম্যাক্রো একটা রিপোর্ট। ওটা হচ্ছে পরিস্থিতির একটা অ্যাসেসমেন্ট। পার্লামেন্টারি যে কমিটি, তাদের সঙ্গে বিদেশ মন্ত্রণালয়ের লোকজনদের দেখা হয়, ভারতের পররাষ্ট্র সচিব ব্রিফিং করেন কি হচ্ছে না হচ্ছে, এবং সেখানে সেই রিপোর্টে যেগুলো বলা আছে ওগুলো একটু গোল গোল কথা, হ্যাঁ, মিডিয়াতেও এসছে যে একটা স্ট্র্যাটেজিক কনসার্ন, বাংলাদেশে যেটা হচ্ছে সেটা খুবই দুঃখজনক। 1971-এর সঙ্গে তুলনা করা হয়, 1971-এর যে চ্যালেঞ্জ গুলো ছিল, একটা হিউম্যানিটেরিয়ান ক্রাইসিস ছিল, একটা এক্সিস্টেন্সিয়াল ক্রাইসিস ছিল মানুষের, তার তুলনায় আজকেটা অনেক বেশি স্ট্র্যাটেজিক এবং অনেক বেশি গ্রেভ, অনেক বেশি সিরিয়াস। তার কারণ এই উপমহাদেশের সিকিউরিটির ব্যাপার, এই যে
এই যে রাইজ অফ র্যাডিক্যাল ইসলাম, এবং সেটা ওইভাবে ওখানে বলা নেই, কিন্তু সিকিউরিটি থ্রেট এই ব্যাপারগুলো ওখানে আছে। রূপরেখা যে মানে ভারত কি করতে চায় বা না করতে চায়, কারণ শশী থারুর তো কংগ্রেসের এমপি, উনি তো আর বিজেপির লোক না, তো কি করতে চায় সে তো যারা ক্ষমতায় আছেন তারাই জানেন, বা তাদের টপ 2-3 জন লোকই ডিসাইড করবে। কিন্তু এটা হচ্ছে একটা সিচুয়েশনাল রিপোর্ট। বাংলাদেশের পরিস্থিতি নিয়ে সবাই খুব উদ্বেগ প্রকাশ করেছেন। আপনি হয়তো জানেন যে ভারতবর্ষের বিরোধী রাজনৈতিক দল মেন কংগ্রেসের নেত্রী প্রিয়াঙ্কা গান্ধী, ইন্দিরা গান্ধীর নাতনি প্রিয়াঙ্কা গান্ধী টুইট করেছেন যে এই ঘটনাটি নিয়ে, যে এই দীপুচন্দ্র দাসকে যে পুড়িয়ে মারা হয়েছে, জাস্টিস ডিমান্ড করা হয়েছে। তো এরকম একটা পরিস্থিতি আর কি। মানে ওই রিপোর্টে অনেক কিছু আছে, যে ঘটনাবলী শশী থারুর নিজে একসময় ইউনাইটেড নেশনসে কাজ করেছেন, উনি একটা অ্যাসেস করে একখানা রিপোর্ট তৈরি করেছেন, তাতে পরিস্থিতি কি সেই কথাটা বলা আছে। 71-এ প্রায় 1 কোটি শরণার্থী ভারতে আশ্রয় নিয়েছিল বাংলাদেশে। তখন কিন্তু ভারত, যেহেতু আমেরিকা আমাদের পক্ষে ছিল না, তখন পশ্চিমা আমাদের পক্ষে ছিল না, তখন ভারত বলার চেষ্টা করত আমরা শুধুমাত্র মানবিক কারণে শরণার্থীকে আশ্রয় দিয়েছি, আমরা অন্য কিছুর সঙ্গে জড়িত না, বলার চেষ্টা করতো সেটা। এমন মনে করেন থিয়েটার রোডে যে তাজউদ্দিনের একটা অফিস ছিল, এটা ভারতীয় মিডিয়াও জানতো না, কিন্তু এটা এইভাবে গোপন রাখা হয়েছে। সেটা আজকে বাংলাদেশে পরিস্থিতির কারণে 71-এর সেই সংগঠনের নেতারা অনেকেই ভারতে আশ্রয় পেয়েছেন, আশ্রয় নিয়ে আসছেন। কিন্তু তারা কিন্তু 71-এ যেমন একটা মুক্তিযুদ্ধের বিষয় ছিল, এখন পর্যন্ত সম্ভবত চিন্তাও কারো মাথায় নেই। তো লং রানে কি হতে পারে আপনার ধারণা কি? এটা বাড়ি ভাই আপনি একটা মানে মোক্ষম একটা প্রশ্ন ছুড়লেন। মানে মানে আমি যদি এপারে থাকতাম, মানে প্রশ্নকর্তার আসনে থাকতাম, এই প্রশ্নটা আমি আপনাকে করতাম আর কি, যে আপনি আমার জার্নালিজমে আপনি আমার সিনিয়র, তো আপনার কাছ থেকে এই প্রশ্নের উত্তরটা শোনাটা হয়তো অনেক সহজ হবে। কিন্তু যেহেতু আপনি আমাকে দাওয়াত দিয়ে আপনার অনুষ্ঠানে এনেছেন, আমার সীমিত বুদ্ধিতে আমার অ্যাসেসমেন্ট অনুযায়ী যেটা বলার সেটা আমি বলছি, যে 1971-এর ঘটনা 2024-এর পরবর্তী ঘটনার মধ্যে অনেক কিছুই দ্য বক্সেস টিক, দুটোর মধ্যে সিমিলারিটি অনেক কিছু আছে, কিন্তু পরিস্থিতিরও অনেক পার্থক্য আছে। তার মধ্যে হচ্ছে যে একটা কথা, এটা হয়তো বললে অতিশয়োক্তি করা হবে না, যে ওই সময় যে নেতারা যারা পালিয়েছিলেন তাদের ফাইন্যান্সিয়াল মাসল, ইন্ডিভিজুয়াল ফাইন্যান্সিয়াল মাসল যতটা ছিল, এনাদের ইন্ডিভিজুয়াল ফাইন্যান্সিয়াল মাসল আজকে যারা এদিকে পারে এসছে তাদের একটা অংশের, সবার নয়, একটা অংশের ইন্ডিভিজুয়াল ফাইন্যান্সিয়াল মাসল অনেক বেশি। তাই তার মানে কি, ইন্ডিভিজুয়াল ফাইন্যান্সিয়াল মাসল যেহেতু বেশি, তারা দেশে না ফিরেও তারা অস্ট্রেলিয়ায় চলে যেতে পারেন, তারা আমেরিকাতে চলে যেতে পারেন, টার্কিতে চলে যেতে পারেন, বিভিন্ন জায়গায় যেতে পারেন। তো তাদের কাছে অনেক অপশনস খোলা আছে। 1971-এ হয়তো সেই অপশনটা ছিল না। 1971-এ সেটা হচ্ছে যে দেশ, আরেকটা দেশ স্বাধীন করার একটা মারাত্মক তাগিদ ছিল, এবং অনেক বেশি জোশ যেটা ছিল, যে আমরা গিয়ে লড়াই করবো আর কি, মানে কেউ দাবায় রাখতে পারবে না ইনশাল্লাহ, সেইটাই ওনারা প্রচন্ড অনুপ্রাণিত ছিল। এখন যারা এসছেন তাদের মধ্যে অবশ্যই কিছু লোকের ফাইন্যান্সিয়াল মাসল বেশি, বাট অনেকেই খুব কষ্টে জীবনযাপন করেন, সেটাও আমি জানি। তাই আমি কোনো জেনারেলাইজড কোনো কমেন্ট করছি না। সো এখন মুক্তিযুদ্ধ, দেশে ফিরে যুদ্ধ করবো, এরকম একটা যেটা আপনি বলছেন যে সেটা করা উচিত, ওনাদের অনেকের সাথে কথাবার্তা হয় টুকটাক, দীর্ঘদিন ধরেই চিনি। মানে তারা যে এটা বোঝেন না এমন নয়, তারাও বোঝেন যে ওনাদের হয়তো দেশে ফিরে যুদ্ধ করতে হবে। ওনারা বলেন যে দ্বিতীয় মুক্তিযুদ্ধর সময় এসেছে, কিন্তু সেখানে না একটু পরিস্থিতির একটা চেঞ্জ আছে। তখন মানে এখানে যেটা হচ্ছে যে আওয়ামী লীগ আজকে একটা ব্যান্ড পার্টি, আপনার দেশে এখন জাস্টিস সিস্টেমটা প্রিভেল করে না।
মানুষ অকারণে মানুষকে ধরে নিচ্ছে এবং তাদেরকে জেলে পুরে দিচ্ছে। একটা বেসিক একটা ডেমোক্রেটিক স্পেস দরকার হয় যে কোনো আন্দোলন করার জন্য। মানে ধরুন আপনার দেশের সাংবাদিকরা নিরাপদ না। আমি এক্ষেত্রে ওই আনিস আলমগীর সাহেবের কথাটা আমি বলতে চাই, উনি তো হাসিনাপন্থী ছিলেন না, উনি তো খুশি হয়েছিলেন যে এই সরকারের পতনের পরে। উনি লজিক্যাল কথা বলেন, ওনার যে ক্রিটিসিজম গুলো ছিল সেগুলো লজিক্যাল হতো অনেক সময়। ওনার অ্যান্টি ইন্ডিয়া পজিশনটাও খুব স্ট্রং ছিল, উনি সবকিছুতে অ্যান্টি ইন্ডিয়া একখানা জিনিস দেখতে পারতেন। তার মানে কি উনি তো সেই বক্সেস গুলো টিক করছিলেন যেটা আজকের যারা প্রভু তারা চায়, তাহলে ওনাকে ধরে নিল। কেন উনি এমন একজন মানুষ, জিম করেন, এক্সারসাইজ করেন, মনের কথাটা উনি বলেন, তো ওনার ভাল লাগছিল না, তো উনি বলেছিলেন উনি জেলে চলে গেলেন। এই মাহফুজ আনাম, ডেইলি স্টারের মাহফুজ আনাম, মতিউর রহমান সাহেব, প্রথম আলো, এনারা তো হাসিনাপন্থী ছিলেন না, এনারা তো ওনার প্রচন্ড ক্রিটিসাইজ করেছেন, এনারা তো ওনার সরকার পতনের কুশীলব বলা যেতে পারে। মানে মাহফুজ আনাম মানে প্লিড করেছেন ইউনূস সাহেবকে যে স্যার আপনি যাবেন, মানে দেশটাকে ছেড়ে যাবেন না, মানে মারাত্মক। আমরা তো জানি যে ইউনূস সাহেবের যে রাজনৈতিক পার্টি করার পরিকল্পনার পেছনে কারা কারা ছিল, তার মানে এনাদের ঘনিষ্ঠ সম্পর্ক, তা সত্ত্বেও তো ওনাদের কিছু বাঁচে। তার মানে বুঝুন যে যারা ওনাদের তথাকথিত বন্ধু এই সরকারে বা যারা ক্ষমতায়, তারাই যেখানে সেফ নেই, সেখানে এনারা মানে ঢাল নেই, কিছু নেই, নিধিরাম সর্দার হয়ে এনারা ওখানে গিয়ে কি যুদ্ধ করবে? 1971 সালের মুক্তিযুদ্ধের সময় তখনকার যা পরিস্থিতি, জিও পলিটিক্স, ভারতবর্ষের ফোর্সেস, তাদেরকে ট্রেনিং করানো, তাদেরকে সাপোর্ট করা, আজকের ডেটে এই আওয়ামী লীগের যারা, আমার কষ্ট হয় ওনাদের জন্য যে ওনারা বিভিন্ন জায়গায় মানে দে আর অন দ্য রান, তারা কোথাও সাপোর্ট পাচ্ছেন। ওনাদেরও বেশ কিছু স্ট্র্যাটেজিক মিস্টেক আছে। গত 15-16 মাসে ওনাদের উচিত ছিল যে ওনাদের একটা টিম তৈরি করে সারা দুনিয়ার বিভিন্ন জায়গায় যাওয়া এবং পশ্চিমী দুনিয়া, মানে যারা ইউনূস সাহেবের মেইন সাপোর্টার, তাদেরকে ভালো করে বোঝানো যে কি পরিস্থিতি চলছে দেশে। কিছু মানুষ ইন্ডিভিজুয়াল লেভেলে কাজ করছে, কিন্তু কালেকটিভ লেভেলের যে এফর্টটা, যে সারা দুনিয়াকে জানানো, যে যে আয়নাটা তুলে ধরা যে আজকের বাংলাদেশে এই ঘটছে, এটা হচ্ছে প্রতিফলন, এটা হচ্ছে যে আপনারা দেখুন। এবং আমি মাঝে মাঝে অবাক হয়েছে, মানে ওদেরকে বলেছি যে কলকাতায় ওনাদের কিছু নেতারা মিডিয়ার সঙ্গে দেখা করেন, প্রেস কনফারেন্স করেন, দরকার নেই। পশ্চিম বাঙালিদেরকে জানানোর দরকার নেই বাংলাদেশে কি হচ্ছে, তারা জানে। ওই সাদা চামড়া ওদেরকে জানানোটা অনেক দরকার, তাই মাধ্যমটা ইংরেজি হতে হবে এবং সেইভাবে জানাতে হবে। ওটাই তো স্ট্র্যাটেজি, তো সেটা করা উচিত। তো এখন ওনারা নিশ্চয়ই হয়তো, দেখুন আমি তো, আমার পক্ষে তো সবকিছু জানা সম্ভব না ওনারা কি করছেন না করছেন। ওপর দেখে মনে হয় যে আরো অনেক কিছু করলে, মানে দেখুন এটা যদি এভরিথিং ইজ ফেয়ার ইন লাভ এন্ড ওয়ার, বিকজ ওনাদেরকে একটা যুদ্ধ করতে হবে। ওনারা যদি দেশে ফেরত যেতে চান, ওনাদেরকে লড়াই করতে হবে। এবং তাতে এফার্টটা আমার মনে হয় এখন অব্দি যে এফার্ট আমি দেখছি, যেটা অ্যাটলিস্ট চোখের সামনে যেটা আসছে, সেটা অপটিমাল নয়। মানে দেয়ার ইজ স্কোপ ফর মাচ মোর। ভবিষ্যৎটা কি হবে, দেখুন আমরা কেউ ভবিষ্যৎ দ্রষ্টা নই, সেটা বলাটা খুব মুশকিল। কিন্তু ভবিষ্যতের ক্ষেত্রে আমি মানে আওয়ামী লীগের ভবিষ্যতের থেকেও বেশি আমি চিন্তিত বাংলাদেশের যে ভবিষ্যৎ। বাংলাদেশে যে মেজরিটি কি এনাদের সঙ্গে আছে মনে হয় না। এই যে যারা মব করছে, যারা এখন প্রভুত্ব করছে, যারা দেশটাকে চালাচ্ছে, মনে হয় না। এবং সেটা হতে পারে না, কেননা মানে সাধারণ মানুষ দিনের শেষে আমার সন্তান যেন থাকে দুধে ভাতে। লোকে চায় যে দুধে ভাতে, চিকেন ভাতে থাক, বিফ ভাতে থাক, তাতেও কোনো আপত্তি নেই, কিন্তু তারা ঠিকঠাক থাকুক। এই যে সন্ধ্যেবেলা লোকে বাড়ি থেকে বেরোতে পারে না, একটি মহিলা সে নিজের মতো করে জামা কাপড় পরতে পারে না, তার ছেলে বাইরে পড়তে গেলে 10 বার মোবাইলে ফোন করে, মোবাইল নিয়ে বেরোলে কিছু লোক চেক করে যে মেসেজে কি আসছে না আসছে। এই ভয়ের পরিবেশ কি মানুষ বেশি দিন পছন্দ করতে পারবে? কোনোভাবেই মানুষ পছন্দ, আপনি ভয় দেখাতে পারেন, কিন্তু ওই ভয় দেখাতে দেখাতে একটা সময় ভয়ের উপরেও ভয়টা কিন্তু উঠে যেতে পারে। তো সেটা কবে উঠবে আমি জানি না, কিন্তু তার আগে অব্দি বাংলাদেশের পরিস্থিতি, বাংলাদেশের ভবিষ্যৎ নিয়ে চূড়ান্ত উঠবে। কেননা একটা ইসলামী মানে একটা জিনিস লোকে বুঝতে পারছে না যে হাসিনার জামানায় লোকে বিক্ষোভ করেছে, লোকে প্রতিবাদ করেছে, এবং
যাও সামহাও আর আদার বিদেশি শক্তি বলুন, পাকিস্তান বলুন, আমেরিকা বলুন, অনেকের সাপোর্টে ওনাকে গদি থেকে নামিয়ে কিছু লোক ক্ষমতায় এসছে। সেই যারা ক্ষমতায় এসছে তারা যে ক্ষমতায় এসে সবাইকে খুশি করে দিয়েছে এমন নয়। খুশি যদি করে দিত তাহলে তো সারা দেশে রোজ এত প্রতিবাদ হতো না। আপনার আনসার বাহিনী থেকে টোটোওয়ালা, রিক্সাওয়ালা, সবার কোনো না কোনো একটা আক্ষেপের জায়গা আছে। এই প্রতিবাদগুলো হচ্ছে। এই যে ছাত্র নেতারা, তারাও বিভিন্ন সময় ইউনূস সাহেবকে ঘুরিয়ে কিছু বার্তা দেন, তারা আসিফ নজরুল সাহেবকে বার্তা দেন, তারাও অনেক কিছু বলেন। একটা প্রতিবাদের কালচার এখনো আছে। যেদিকে দেশটা হাঁটছে, কিছুদিনের মধ্যে একটা কমপ্লিট একটা ইসলামী তালিবানি যদি একটা রাষ্ট্র ওখানে তো শাসন ব্যবস্থা তৈরি হয়, এই প্রতিবাদ করার ন্যূনতম ভাষাটুকুও থাকবে না। বাংলাদেশের সাংবাদিকরা আজকে যেটা বুঝেছে, বুঝলেও হয়তো মাহফুজ আলম সাহেব বা মতিউর রহমান সাহেব এগুলো বলবেন না। ওনারা এখনো কোনোভাবে এদেরকে খুশি করার, তোয়াজ করার চেষ্টা করবেন। কিন্তু ব্যাপারটা হচ্ছে ওনারা তো ঠিকই শিখেছেন যে আমরা তোমাদের বন্ধু ছিলাম, তোমাদের ফেভারে কাজ করেছিলাম, আজকে তোমাদের কিছু ব্যাপার নিয়ে আমরা প্রশ্ন করেছি এবং হয়তো তোমাদের মানে কিছু লোক আমাদের বিরুদ্ধে একটা অপবাদ ছড়িয়েছে, মানে কোথাও কোনো প্রশ্ন থাকবে না, একটা নো কোয়েশ্চেন কালচার, মানে একটা কমপ্লিট মানে ডিক্টেটোরিয়াল হাসিনার আমি মানে এই আরেকটা কথা আমি আপনাকে বলি, উত্তরটা একটু দীর্ঘ হচ্ছে কিন্তু পার্সপেক্টিভটার জন্য। আপনি জাস্ট ভাবুন তো, আজ থেকে 16-17 মাস আগে শেখ হাসিনার ইমেজটা কি ছিল। আমাকে বলছি যে আমি যে কাগজে কাজ করি সেখানে শেখ হাসিনার মানে আমার লেখাগুলোয় মানে আপনি তো জানেন রিপোর্টার কিছু লিখলো আর ডেস্কে কিছু বেরোলো। আমার এডিটর সাহেব মানে যিনি খবরের কাগজ চালাতেন, উনি আমার লেখায় একটাই চেঞ্জ করতেন, হাসিনার নামের সামনে একটা ইনভার্টেড কমায় অটোক্র্যাট, ডিক্টেটর এগুলো বসিয়ে দিতেন। আজকে দুনিয়ার কাগজগুলোই কিন্তু ওনার সামনে অটোক্র্যাট, ডিক্টেটর এগুলো বলে না। হাসিনার ইমেজটা এখানে ছিল, খুব নিচে ছিল, আর ইউনূস সাহেবের ইমেজটা এখানে ছিল। আজকে কিন্তু দেয়ার ইজ এ রিভার্সাল। আজকে ইউনূস সাহেবকে নিয়ে প্রচুর প্রশ্ন, উনি এটা বোঝেন না। শেখ হাসিনার কাছে সারা দুনিয়ার গণমাধ্যম ওনার ইন্টারভিউ চায়, ওনার কাছে ওনার সঙ্গে কথা বলতে চায়, জানতে চায় কেন। ওনাকে তো 16 মাসে ওনাকে গণহত্যাকারী, ওনার বিরুদ্ধে নানান রকম রায় ওনারা দিয়ে দিলেন, ফাঁসির রায় দিয়ে দিলেন। কটা লোক, কজন মানুষ সারা দুনিয়ায় রাইট থিঙ্কিং লোক, ইভেন মুসলিম ওয়ার্ল্ডের লোকেরা, তারা কজন হাসিনার এই রায়টাকে মেনে নিয়েছেন বলুন তো? কেউ এই রায়কে মানেন না। সো এই যে ঘটনাক্রম আর কি, বিচার ব্যবস্থা নেই, একটা ক্যাঙ্গারু কোর্ট এবং একটা কমপ্লিটলি একটা অরাজকতার একখানা দেশ তৈরি করার চেষ্টা, এবং যেখানে ফাইনালি একটা হয়তো একটা খুব কঠোর একটা ইসলামী শাসন ব্যবস্থা, ধর্মের বিরুদ্ধে বলছি না, মানে রাজনীতি থেকে ধর্মটাকে, ধর্মর যারা ব্যবসায়ী, রাজনীতিতে যারা ধর্মটাকে নিয়ে আসে তারা কিন্তু ক্ষতি করে। এটা ইতিহাস বলেছে বিভিন্ন সময়, সে যে ধর্মেরই হোক না কেন। তো যারা এটা নিয়ে এসছেন তারা কিন্তু বাংলাদেশের জন্য কোনো সুখবর আনছেন না। মানুষের বোঝা উচিত যে এনারা কিন্তু একদিন এদেরই গলাটা চেপে ধরবেন। ওই ফ্র্যাঙ্কেনস্টাইন ক্রিয়েট করেছেন এনারা, সেই ফ্র্যাঙ্কেনস্টাইনরা কিন্তু এদেরকে বধ করবে এবং সেটা কিন্তু খুব দুঃখজনক হতে চলেছে। এটাই আমার কনসার্ন। 71-এ পাকিস্তানিদের আক্রমণে বাঙালিরা জীবন বাঁচাতে ভারতে আশ্রয় নিয়েছিল। আজকে কিন্তু স্পষ্ট প্রো পাকিস্তানিদের আক্রমণে আওয়ামী লীগের অনেক নেতা কর্মী ভারতে আশ্রয় নিয়েছে এবং তারা ইউনাইটেড, কিন্তু ইউনাইটেড এই জায়গায় ভারত বিরোধের প্রশ্নে কিন্তু ইউনাইটেড। সবাই মনে করে তাদের পপুলারিটির মূলটা নেগেটিভটা হচ্ছে ভারত বিরোধিতা। একটা ইলেকশন হচ্ছে বাংলাদেশে, আওয়ামী লীগকে ইলেকশনে অংশগ্রহণ দিচ্ছে না তারা। আপনি বলছেন আওয়ামী লীগের শেখ হাসিনার জনপ্রিয়তা যে তলানিতে চলে গিয়েছিল সেটার পরিবর্তন ঘটেছে, এবং সেটা মনে যারা আজকে আওয়ামী লীগকে ইলেকশনে অংশ নিতে দিতে চায় না, তারাই মনে করে আওয়ামী লীগকে অংশ নিতে দিতে গেলে আওয়ামী লীগ ইলেকশনের মাধ্যমে ক্ষমতা ফিরে আসতে পারে।
কারণ ইমিডিয়েট প্রতিটা ইলেকশনে ভোটাররা ইমিডিয়েট পাস্ট গভর্নমেন্টটা দেখে। এই ভোটারদের কাছে এখন আর ইমিডিয়েট পাস্ট গভর্নমেন্ট আওয়ামী লীগ না, ইমিডিয়েট পাস্ট গভর্নমেন্টের ইউনুস গভর্নমেন্ট এটা এখন ভোটারদের কাছে। ইউনুস গভর্নমেন্টকে সবাই ওন করে, কিন্তু বিএনপি জামাত সবাই কিন্তু ওন করে তারা। কারণ আওয়ামী লীগ যদি ইলেকশন করতে পারতো, আওয়ামী লীগের ব্যান্ড নিষেধাজ্ঞা না থাকতো, আজকে ভারতের যেসব আওয়ামী লীগের নেতা কর্মী, এটা সংখ্যা 30,000 বেশি মনে করা হয়, যারা হয়তো দেশে ফিরে আসতে পারত। যেভাবে পরিস্থিতিটা যাচ্ছে, এদের দেশে আসার পরিস্থিতি হচ্ছে না, ভারত বাংলাদেশ সম্পর্ক স্বাভাবিক হচ্ছে না। কিন্তু ইলেকশনের পরে কি দাঁড়াতে পারে সেটা আপনার কি ধারণা? দেখুন ফজলুল বারী সাহেব, এক্ষেত্রে আমি প্রথম যে আপনার এই প্রশ্নটা একটা অ্যাজাম্পশনের উপর দাঁড়িয়েছে। আমি অর্থনীতির ছাত্র, তার ফলে আমি সবকিছুতে ওই অ্যাজাম্পশনের কথাটা আমার কাছে খুব ইম্পর্টেন্ট। এটার অ্যাজাম্পশন হচ্ছে যে একটা ইলেকশন হবে। আমার তো কেন যেন মনে হয় না যে ইলেকশন, যে পরিস্থিতি হচ্ছে এবং আপনাদের দেশেও যে ধরনের কথাবার্তা বিভিন্ন মহল থেকে আসছে, এবং সেই সব মহল থেকে আসছে যারা এখন প্রভু, মানে যাদের হাতে এখন প্রচুর ক্ষমতা। দেখুন, মানে ইলেকশনের দেখুন যে কোনো সিদ্ধান্তর ক্ষেত্রে একটা ইনসেন্টিভ থাকে। মানে ধরুন আপনার কাছে দুটো অপশন, আপনি ইলেকশন করতে দেবেন না ইলেকশন করতে দেবেন না। তো যারা এখন প্রভু, তারা যা চায় তাই করছে, যা চায় তাই করছে। তার মানে আমি সেই লিস্টে আমি যাব না, আপনারা বা আপনার দর্শকরা যে কজনই দেখছেন তারা জানেন, তারা যা খুশি তাই করছে। মগের মুলুক, মানে ওনাদেরই মুলুক। তো সেই যে পরিস্থিতিটা, ইলেকশন হলে তো চেঞ্জ হবে। ইলেকশন হলে কিছু লোক এমপি হবে, একটা পার্টি যারা ইলেকশন নিয়ে খুব চাইছেন, বিএনপির খুব ধারণা যে তারা ক্ষমতায় আসবেন। তো বিএনপি যদি ক্ষমতায় আসে, তাহলে আজকের যারা প্রভু সবার তো সেই ক্ষমতা থাকবে না। তো ওনারা তো নিজেদের যে এই মৌরুষি পাটটা আজকে যেটা চলছে সেটা তো থাকবে না। তো ওনারা কেন ইলেকশন চাইবে? কেন ইলেকশন চাই? আজকে ইলেকশনের আগে যে কোনো দেশে, দুনিয়ার যে কোনো দেশে ইলেকশনের আগে আপনার একটা ল অ্যান্ড অর্ডার সিস্টেমটা প্রপার করতে হয়। সেক্ষেত্রে সরকারের একটা রোল থাকে। সেক্ষেত্রে আপনাদের ইউনূস সাহেব এই আমাদের এই হাদি ভাইয়ের দুঃখজনক মৃত্যুর পরে উনি যে ঘোষণা করলেন, মানুষকে শান্ত থাকার বার্তা দিলেন, মানুষকে শান্ত থাকার বার্তা দিলেন। লোকে বলতেই পারে যে উনি বার্তা দিলেন শান্ত থাকার, কিন্তু হয়তো শান্ত থাকার বার্তা দিয়ে উস্কে দিলেন, এবং কিন্তু কোথাও কোনো ল অ্যান্ড অর্ডারের কোনো অ্যারেঞ্জমেন্ট করলেন। অ্যাডমিনিস্ট্রেশনের বেসিক থিং হচ্ছে যে সারা দুনিয়ায় কোথাও না কোথাও এরকম ঘটনা ঘটে, কেউ মারা যায়, কারোর উপর অ্যাটাক হয়, তখন অ্যাডমিনিস্ট্রেশন যতক্ষণ না অব্দি পুলিশি বন্দোবস্তটা পাকা করতে পারলো, রাস্তায় পুলিশকে নামিয়ে, বাংলাদেশের আর্মির ম্যাজিস্ট্রিয়াল পাওয়ার আছে, পুরো সিকিউরিটি বন্দোবস্ত পাকা করে তারপর বলা হলো যে ইন্দিরা গান্ধী মারা যাওয়ার পরে, ইন্দিরা গান্ধীর গুলি লেগেছিল, উনি মারা যান, তারপর শিখদের উপর একটা অত্যাচার চলে কিছু জায়গায়, কিন্তু প্রচুর সিকিউরিটি অ্যারেঞ্জমেন্ট করে জানানো হয়েছিল দেশবাসীকে উনি মারা গেছে। এক্ষেত্রে সেটা করা হয়নি। তার মানে ল অ্যান্ড অর্ডার, আইন শৃঙ্খলাকে ঠিকঠাক রাখার ক্ষেত্রে ওনাদের দায়বদ্ধতা বা ওনাদের ইন্টারেস্ট কতটা, সেটা নিয়ে একটা প্রশ্ন আছে। তার ফলে যারা এখন প্রভু, তাদের মৌরুষি পাটটা কমে যাবে। আইন শৃঙ্খলার ব্যবস্থা সেরকম প্রপার নেই। তার মধ্যে আবার কিছু তো লোক বলেছেন যে শেখ হাসিনাকে নিয়ে যেতে হবে, ওটা খুব ইম্পর্টেন্ট। পার্শ্ববর্তী রাষ্ট্রের সঙ্গে একটা খারাপ সম্পর্ক, দুনিয়ার বিভিন্ন দেশের সঙ্গে তাদের খারাপ সম্পর্ক, তা নিয়ে একটা উত্তেজনা সৃষ্টি করা। তা এর মধ্যে কি, তার মানে কি ওভারঅল যে ম্যাক্রো পিকচারটা, সেটা হচ্ছে যে আইন শৃঙ্খলার পরিস্থিতি অনুকূলে নয়, যেখানে মানুষের জীবন জীবিকা নিশ্চিত নয়, ওখানে আপনি নির্বাচন কি করে করবেন? নির্বাচন কি আদৌ হবে? হতে পারে যে গণভোটটা হতে পারে, গণভোটের মাধ্যমে ওনাদের যে অভিষ্ট লক্ষ্য, একটা কঠোর ইসলামী একটা রাষ্ট্র, তালিবানি টাইপের একটা রুল করার, সেই পথে ওনারা হয়তো হাঁটতে পারেন। কিন্তু নির্বাচনের মানে নির্বাচন মানুষ কেন চায়? নির্বাচন মানে হচ্ছে একটা বৈধ সুষ্ঠু একটা ব্যবস্থার দিকে প্রত্যাবর্তন করা।
এবং আইন শৃঙ্খলা ঠিক করা। এনারা গত 16 মাসে আপনি কটা উদাহরণ দেখেছেন যে এনারা একটা বৈধ সুষ্ঠু একটা ব্যবস্থা তৈরি করতে এনারা কতটা উদ্গ্রীব? মানুষের হাতে হাতে অস্ত্র লুট হয়ে গেছে, জঙ্গিদের হাতে অস্ত্র, জেল থেকে দুনিয়ার টেররিস্ট বাজারে বেরিয়ে গেছে। তার মধ্যে আপনাদের স্বরাষ্ট্র উপদেষ্টা, ওনাকে দেখলেই আমার খুব হাসি পায়। তো এবং ওনার কথা শুনলে আরো বেশি, এত লজিক্যাল কথা বলেন উনি। খুব খুব ভালো। মানে এরকম একটা সময় যেখানে দেশের মানুষের এত মন খারাপ, সেই সময় উনি যে মানুষের মনে হাসির উদ্রেক করেন, তার জন্য ওনাকে আমি অনেক বাহবা দিতে চাই। উনি বলছেন যে যারা যারা নির্বাচনে দাঁড়াবেন তাদের সবাইকে ওনারা আপনারা লাইসেন্স অস্ত্র রাখা, মানে অসাধারণ। সারা দেশে মানে শত শত গোলাপ প্রস্ফুটিত না হয়ে শত শত AK-47, লাখ লাখ AK-47 পিস্টল, ম্যাগাজিনস, এগুলো প্রস্ফুটিত হবে, তার মাধ্যমে শান্তির দিকে পৌঁছবেন। শুভেচ্ছা রইল। বাংলাদেশে যে ভারত বিরোধী যে মনোভাব, এটার একটা অংশ কিন্তু বড়ভাবে আগুনে ঘি ঢেলেছে হচ্ছে তিস্তার পানি, তিস্তার জল, যেটা আপনার কেন্দ্রীয় সরকার দিতে চেয়েছিল, পশ্চিমবঙ্গ সরকারের কারণে হয় নাই সেটা। বা পশ্চিমবঙ্গ সরকারকে কিন্তু গত আন্দোলনের সময় বাংলাদেশে এই আন্দোলনকারীদের পক্ষেও কিন্তু অবস্থান নিতে দেখা গিয়েছিল। এগুলো কিভাবে বিশ্লেষণ করবেন? না দেখুন, মানে এই যে ভারত বিরোধিতা, এটা একটা বড় সেট। তার মধ্যে আমি গুলশান ক্লাবে জিমে এক্সারসাইজ করছি, খুব স্মার্ট কিছু ইয়াং ছেলে মেয়ে, খুবই মানে একদম মেম সাহেবদের মতো করে ফটো ফটো করে ইংরেজিতে কথা বলছে। তারা যে কি ইন্ডিয়াকে নিয়ে, তখন ইন্ডিয়া বাংলাদেশের একটা খেলার কিছু একটা কথা, মানে যা তা গালাগাল করছে। তো আমি ওখানে করতে করতে আমি ওনাদেরকে হঠাৎ বললাম যে আপনারা কিছু মনে করবেন না, না আমি একজন ভারতীয়। আমিও ইংরেজিতেই বললাম যে আই এম ইন্ডিয়ান, এবং আপনারা যে আমার দেশ সম্বন্ধে এত ভালো ভালো কথা বলছেন, সেটা শুনে আমি কোনোভাবে পুলকিত নই। তা আপনাদের ভারতের উপরে তো রাগ কেন? তখন না তারা জিভ কাটছে, বলছে সরি স্যার, আমরা বুঝতে পারিনি যে আপনি ইন্ডিয়ান। না না না, এটা আপনাদের মনের ফিলিং, এবং আমি একজন সাংবাদিক, আমি জানতে চাই যে আপনাদের এত রাগ কেন। ওরা বলছে বিরাট কোহলির ওপর রাগ। একটি মেয়ে আমায় বলল যে আমার রুমে সচিন টেন্ডুলকারের ছবি লাগানো আছে, তো বিরাট কোহলির ঔদ্ধত্যটা আমি নিতে পারি, তো বিরাট কোহলিকে নিয়ে রাগ আছে। বাংলাদেশের এরকম অনেক লোকের রাগ আছে যে কলকাতায় এলে ইমিগ্রেশনে আননেসেসারি নাকি প্রশ্ন করে, সেটা সত্যি, তা নিয়ে রাগ আছে। এবং বাংলাদেশের অনেক মানুষের ধারণা সারা ভারতবর্ষে বাংলা ভাষায় কথা বলা হয়, সেটা হয় না। আমাদের দেশে এত ভাষা, তো বাংলায় কথা বললে তাদেরকে দিল্লি বা বোম্বেতে তাদেরকে একটু অপমানিত হতে হচ্ছে, তার জন্য রাগ আছে। দেয়ার আর সেভারাল ফ্যাক্টরস বাড়ি ভাই, ডোন্ট লিঙ্ক ইট টু তিস্তা। তিস্তা ইজ এ রিয়েল ইস্যু। তিস্তার মধ্যে অনেক ব্যাপার আছে। এই আলোচনাটা যেহেতু তিস্তার উপর নয়, কারণ এই মুহূর্তে তিস্তা নিয়ে কেউ আলোচনা করবে না, গঙ্গা চুক্তির পুনর্নবীকরণ নিয়েও কেউ আলোচনা করবে না। তিস্তা নিয়ে আপনি যদি কোনোদিনও কোনো আলোচনা করতে চান, এবং আপনাদের দেশেরও রিভার এক্সপার্টস অনেকের সঙ্গে আমার কথাবার্তা বলা হয়েছে যে তিস্তা থেকে যতটা জল নেওয়ার পরিকল্পনা দু দেশের ইরিগেশন লবির আছে, তাতে অনেক ঝামেলা আছে, বিকজ তিস্তায় অত জল নেই, দ্যাট রিভার ইজ টাইম। সো এই যে এইটার মধ্যে যে ভারত বিরোধিতা শুধু তিস্তার জন্য, এটা কিন্তু একটা খুব সরলীকরণ, এবং আমি এটা কোনোভাবেই আমি এটা মানবো না। এবং দ্বিতীয় হচ্ছে যে জুলাই আগস্টের বিপ্লবের সময় পশ্চিমবঙ্গের কিছু মানুষ নাকি তাদেরকে সাপোর্ট করেছে। আজও এমন কিছু লোক আছে, ভারতবর্ষে প্রচুর লোক কিছু বোঝে না, মানে তাদের ধারণা আমাদের এখানে, বিশ্বাস করুন তাদের ধারণা তারা বাংলাদেশ অনেক বোঝে, দিল্লিতে বসে ককটেল সার্কিটে ঘুরে বড় বড় জ্ঞান দেয়, ঠিক আছে, ক্লুলেস, তাদের কোনো আইডিয়া নেই। তাদের মনে হচ্ছে যে একটা ডেমোক্রেসির একখানা, আপনি বলুন এই যে আমাদের পশ্চিমবঙ্গে একটা শ্রেণীর বামপন্থীরা, তারা বাহবা দিয়েছিল, বলেছিল এটা গণতন্ত্রের পুনঃপ্রতিষ্ঠা। তারাই এখন স্টেটমেন্ট দিয়ে বলছে বাংলাদেশে যা হচ্ছে সেটা খুব খারাপ। আমি গতকাল ফেসবুকে একখানা পোস্ট দিয়েছি, ভারতবর্ষে নই টল প্রচুর লোক
মানে খুব বাহবা দিয়েছিলেন, উৎসাহ নৃত্য করেছিলেন, তখন আমি বলেছিলাম যে গলা উঁচু করে বলেছিলেন যে বাংলাদেশে যারা শেখ হাসিনার পতনের কুশীলব, দেখুন যাদের প্ল্যান করে এগুলো করেছে, মেটিকুলাস প্ল্যানের যারা ধারক বাহক তাদের কথা বাদ দিই, কিন্তু অন্য যারা যারা গিয়ে সাপোর্ট দিয়েছিল, প্রাডা ব্যাগ নিয়ে খুব সেজে গুজে আপনাদের অভিনেত্রীরা কাঁদতে কাঁদতে যারা করেছিল, দে উইল রিগ্রেট, এন্ড তারা রিগ্রেট করছে। আর বাড়ি ভাই, আমি তো প্রচুর মানুষকে চিনি, এবং আমি কিন্তু কোনো রাজনৈতিক, আমি আওয়ামী লীগেরও বিভিন্ন সময় বিভিন্ন ক্রিটিসাইজ করেছি, এবং আমি তো আপনার দেশে ভোট দেই না, আমি তো বেনিফিশিয়ারি না, আমার তো অন্য কিছু নেই, আমি দোষরও না। কিন্তু ব্যাপারটা হচ্ছে যে আই বিলিভ ইন সেকুলার লিবারাল পলিটিক্স, এবং আপনাদের দেশে যে অ্যাভেলেবল যে অপশনস আছে তার মধ্যে আওয়ামী লীগের সেকুলার এন্ড লিবারাল ক্রেডেন্সিয়াল তুলনামূলকভাবে বাকিদের থেকে অনেক বেশি। কিন্তু তার মানে কি তারা ভুল করেনি? তাদেরও অনেক ভুল আছে অবশ্যই। ইট ওয়াজ নট পারফেক্ট, কোনো জায়গাতেই কোনো গভর্নমেন্ট পারফেক্ট হতে পারে না, দে হ্যাড এ লট অফ প্রবলেমস। কিন্তু আপনি তো তুল্যমূল্য বিচার করবেন যে আপনার আপনার যে ফুটবল টিমটা আছে, আপনার ফুটবল টিমে পাড়া লালু বুলু কালুরা খেলছে, আপনি সবার উপরে খুব রেগে বলছেন মেসি থাকলে ব্যাপারটা এরকম হতো না, কিন্তু মেসিকে তো আপনি পাবেন না, আপনার যারা আছে আপনাকে তাদের মধ্যে দিয়েই করতে হবে। সো সেক্ষেত্রে শি ওয়াজ এ মাচ বেটার অপশন। মানে আপনাদের অর্থনীতির জন্য বলুন, আপনার দেশের মেইন প্রবলেম কি? লুম্পেনাইজেশন একটা মেজর প্রবলেম, র্যাডিক্যাল ইসলাম মারাত্মক প্রবলেম, অ্যান্টি ইন্ডিয়া ফিলিং মারাত্মক প্রবলেম, প্লাস হচ্ছে করাপশন। এই চারটের মধ্যে উনি কোনোভাবে অ্যান্টি ইন্ডিয়ানটাকে একটু কমানো, একটু লুম্পেনাইজেশনকে একটু কমানো, করাপশনটাকে কতটা কমাতে পেরেছেন জানি না, তা নিয়ে নানা মুনির নানা মত আছে। সো উনি চেষ্টা করেছিলেন যে কোনোভাবে ব্যাপারটা সামলে অর্থনৈতিক প্রবৃদ্ধি গ্রোথের দিকে এগোনো, ডেভেলপমেন্ট করা, ইনফ্রাস্ট্রাকচার তৈরি করা। কিন্তু হোয়াট ইজ হ্যাপনিং পোস্ট 5th August 2024, 16 মাস হয়ে গেছে, কোনো পদক্ষেপ কি হয়েছে? আমি বাংলাদেশ ব্যাংকের আমি ওয়েবসাইট চেক করি, আমি রেগুলার বেসিসে ওদের ডেটা ট্র্যাক করি। আপনাদের অর্থনীতির কি অবস্থা? আপনাদের একজন খুব সুন্দর ইংরেজিতে কথা বলেন এক ভদ্রলোককে সিঙ্গাপুর থেকে নিয়ে আসা হয়েছে, উনি যা খুশি তাই বলে, কি ফরেন ইনভেস্টমেন্ট এসছে আপনার? রাদার আমি সেদিন দেখছিলাম যে আমেরিকার টোটাল যা আপনাদের দেশে ইনভেস্টমেন্ট যেটা ছিল তার একটা মেজর পার্ট ওরা তুলে নিয়ে চলে গেছে। দিস ইজ দ্য রিয়ালিটি। আপনি বলুন না, যে লোক, দেখুন দুনিয়ায় যাই হোক না কেন, ফাইনালি মানি টক্স। যে ব্যবসায়ীর টাকা আছে, যার কাছে বাংলাদেশের ব্যবসায়ী, ইউনুসপন্থী ব্যবসায়ী, জামাতপন্থী ব্যবসায়ী, সে এখন ব্যবসায় টাকা লাগাবে, আনসার্টেনটির বাজারে 100 কোটি টাকা ইনভেস্ট করবে। আমি নিজে বলছি যে আমার এক ঘনিষ্ঠতম বন্ধু, আমি ভারতবর্ষে IIM ক্যালকাটা বলে একটি ম্যানেজমেন্ট ইনস্টিটিউটে পড়েছে, আমার এক বন্ধু, সে একটা অটোমোবিল কোম্পানি, ভারতীয় একটা অটোমোবিল কোম্পানি খুব বড়, তারা বাংলাদেশে একটা বিশাল একটা প্লান্ট করার কথা ছিল, এবং সেই ছেলেটি যাওয়ার কথা ছিল 6th August 2024। সে ল্যাটিন আমেরিকাতে ওই অন্য একটি ভারতীয় অটোমোবিল কোম্পানির হি ওয়াজ দ্য হেড অফ দ্যাট, এবং হি ওয়াজ টু বিকাম দ্য সিইও অফ দ্যাট ইন্ডিয়ান অটোমোবিল কোম্পানির যে বাংলাদেশ ইউনিটটা। সে আমাকে ফোন করেছিল 4 তারিখে, দীপ আমি যাব, আমি তো ল্যাটিন আমেরিকার চাকরি ছেড়ে চলে এসেছি, আমি কি যাব? আমি বললাম ভাই সিদ্ধান্তটা তোর, দিস ইজ দ্য পরিস্থিতি। সে যায়নি সেটা তো ঠিক আছে, সে অন্য জায়গায় চাকরি পেয়ে চলে গেছে, কিন্তু ওই যে কোম্পানিটা বাংলাদেশে ইনভেস্ট করার কথা ছিল তারাও তো ইনভেস্ট করেনি, সেখানে তো কিছু লোকের চাকরি হতো। আনএমপ্লয়মেন্ট আপনার দেশে কি অবস্থায়? আপনাদের দেশে গভর্নমেন্ট সব থেকে বেশি জব ক্রিয়েট করতে পারে, গভর্নমেন্ট তো জবস ক্রিয়েট করছে না। আসিফ মাহমুদ, সজীব ভুঁইয়া 8,000 লোককে অস্ত্র শিক্ষা দিচ্ছে, তারা কি করবে? তারা কোথাও গিয়ে মরে যাবে, গুলি খাবে। আপনি কি আপনাদের পরবর্তী প্রজন্মকে আপনারা এই করতে চান যে তারা শুধু রাস্তায় মারপিট করবে, আজ এ ওকে পড়াবে, কাল সে তাকে পড়াবে? এটাই কি আপনার দেশের ইউথের ভবিষ্যৎ? সেটা বাংলাদেশের মানুষের ভাবার একটা সময় এসছে। তো আপনার কথাতে যে পরিস্থিতি আগামী মানে ইলেকশনটা সবার দরকার ছিল, যে একটা স্টেবল গভর্নমেন্ট আসবে, তারা বিনিয়োগের একটা পরিবেশ তৈরি হবে। যেহেতু ইলেকশনটা সবাইকে নিয়ে হচ্ছে না, স্টেবল গভর্নমেন্ট আসবে না, মানে বিনিয়োগ আসবে না। প্লাস হচ্ছে ভারতের সাথে যে মূল একটা জায়গা দাঁড়িয়ে গেছে এখনকার যারা সরকারে আছেন বা ইলেকশনে আছেন,
শেখ হাসিনাকে, যেমন অস্ট্রেলিয়া যদি শেখ হাসিনা আজকে থাকতেন, আর প্রশ্ন শেখ হাসিনা থাকতেন, যেহেতু মৃত্যুদণ্ড একটা আছে তার মাথার উপরে, অস্ট্রেলিয়া গভর্নমেন্ট কোনোভাবে শেখ হাসিনাকে বাংলাদেশে তুলে দিত না। তো এই রাষ্ট্রটা এমন, এই রাষ্ট্রের যে কোনো মানুষ এসে যদি প্রমাণ করতে পারে তার জীবন নিরাপদ না, এই সংবিধান তাকে আশ্রয় দিতে বাধ্য এই রাষ্ট্র। তো শেখ হাসিনাকে রেখে এদের সাথে আপনার সম্পর্ক ভালো হবে না, ইলেকশনে দুনিয়ার এই আমি আপনাকে বলি, আমি প্রশ্নটা বুঝতে পারছি বলেই বলছি, সেটা হচ্ছে যে দুনিয়ার কোন সিভিলাইজড কান্ট্রি, ভারতের কথা তো বাদ দিই, কোন সিভিলাইজড কান্ট্রিতে যদি শেখ হাসিনা চলে যেত এবং এরকম একটা ক্যাঙ্গারু কোর্টের বিচারে ওনার বিরুদ্ধে যদি ফাঁসির রায় ঘোষণা করে তারপর এক্সট্রাডিশনের ডিমান্ড করা হতো, কোন রাষ্ট্র দিত? কোন রাষ্ট্র? কেউ দিত না। তো এই বেসিক সেন্সটা ইউনূস সাহেবের আছে, তৌহিদ হাসান সাহেবের আছে, আপনাদের আরো অনেক উপদেষ্টাদের চারধারে যারা ঘোরাফেরা করে তাদের আছে, কিন্তু তারা মানুষকে তাতানোর জন্য এই কথাগুলো বলে দিচ্ছে। যে এই যে মানে কোনোভাবে কোনো একটা দিকে তো দেখুন, আপনি চাকরি দিতে পারেন না, আপনার সবকিছুর দাম বেড়ে যাচ্ছে, দেশে আইন শৃঙ্খলা নেই, মহিলাদের উপর আক্রমণ, লোকের জেনারেলি ভালো নেই, সত্যিই ভালো নেই, তাদেরকে তো অন্য কিছু একটা দিতে হবে। তো একটু অ্যান্টি ইন্ডিয়া দিয়ে দিলাম, তুমিও অ্যান্টি ইন্ডিয়া নিয়ে থাকো, একটু ধর্ম দিয়ে দিলাম, তুমি ধর্ম নিয়ে থাকো। হ্যাঁ, সো এইটা হচ্ছে যে যারা ক্ষমতায় থাকে তারা বিভিন্ন অছিলায় তারা মানুষকে বিভ্রান্ত করে। তো এটা হচ্ছে মানুষের মধ্যে একটা বিভ্রান্তি ছড়ানোর চেষ্টা, এবং আরেকটা হচ্ছে যে চূড়ান্ত অশিক্ষা এটা তো বলতেই হবে যে আপনার যারা তথাকথিত ছাত্র নেতা তার মানে তারা নেতা, তারা যে ধরনের কথা বলেন রাজনীতি নিয়ে, দুনিয়ার অর্থনীতি নিয়ে, জিও পলিটিক্স নিয়ে, তার মানে তারা হচ্ছে যে মানে তারা দুনিয়ার কোনো প্রান্তে গিয়ে একটা কেরানি পরীক্ষার চাকরি দিয়েও চাকরি পাবে, তারা এতটা অশিক্ষিত। মানে তাদের ইংরেজি বলতে পারা না পারা নিয়ে আমি বলছি না, তাদের কোনো ওয়ার্ল্ড ভিউ নেই, তাদের কোনো ভিশন নেই, তাদের কোনো অ্যানালিটিক্যাল এবিলিটি নেই, তারা হয়ে গেছে নেতা। তার মানে যারা নেতা হয়নি, যারা তাদেরকে সাপোর্ট করছে, তাদের মানটা আপনি ভাবুন। তো এই যে আন্দোলন, এই যে রাস্তাঘাটে যে যা প্রতিফলন হচ্ছে, তার দায়িত্ব যদি ইউনূস সাহেবের থাকে, তার দায় আগের সরকারগুলোকেও নিতে হবে। আপনারা কি শিক্ষা ব্যবস্থা তৈরি করেছেন? আপনার মানে এটা ভাবুন, আপনাদের দেশে যারা এই সোকল তৌহিদি জনতা, তারা চায়নার বানানো ফোন নিয়ে আমেরিকান অ্যাপ ইউজ করে, ঠিক আছে, তারা দিনে 18 ঘন্টা কাটিয়ে দিচ্ছে এবং ভারত বিরোধী বক্তব্য রাখছে। আপনি ভাবুন ব্যাপারটা যদি কোনোদিনও অন্যরকম করে, এবং চায়নাতে একটা ইউথ 18 ঘন্টা কাজ করছে এবং সে রোজগার করছে, সে প্রোডাকশন বাড়াচ্ছে, ব্যাপারটা এরকম হলে ভালো হতো না যে আপনার ইউথ 12 ঘন্টা 14 ঘন্টা কাজ করছে, 2-3 ঘন্টা ফেসবুক, ইনস্টা, রিল ফিল করছে, ঠিক আছে, কিন্তু এটা তো সারাদিন এদের জীবনটা ফোনে, আপনাদের হুজুরদের জীবন ফোন, তাদের এটা করে একটা মানে কোনোভাবে একটা মোহ তৈরি করা না, এই যে একটা নেশায় পড়ে গেছে যে এই সারাদিন এই ফ্রান্সের যাজক বা আমেরিকান যাজক, ওনাকে তো আবার নাকি কিছুদিন পাওয়া যাচ্ছে না, তাদের বক্তব্য এরা শুনছে। কেন শুনবে? বাবা কাজ করো না, কি সে এমপ্লয়মেন্ট ক্রিয়েট হচ্ছে। সো দিস ইজ দ্য বিগেস্ট প্রবলেম, তো এখন এটার তো নেই কোনো কাজ দেওয়া যাচ্ছে না, পড়ালেখা করেনি, ব্যবসা করবে না, কিছুই করবে না, কি করবে? এদেরকে একটু অ্যান্টি ইন্ডিয়া দিয়ে দাও, লং মার্চ টু ইন্ডিয়া হবে, সীমান্তে আসবে, কি করবে? সীমান্তে এসে 4টে স্লোগান দেবে, ক্রস করে আসামে চলে আসবে, ঢুকবে, মারবে ইন্ডিয়াকে, তাহলে কি হবে বলুন তো? যে এইভাবে সাধারণ বাচ্চা ছেলেদের জীবন বিপন্ন করা, তাদের ফিউচারকে বিপন্ন করার এই যে মেটিকুলাস প্ল্যানটা, তার বিরুদ্ধে তো কথা বলা উচিত। আপনার দেশের মিডিয়া কথা বলে না। আজকে আমি দেখছিলাম তৌহিদ হাসান সাহেবের প্রেস কনফারেন্সে প্রশ্ন, যে বাংলাদেশের যারা ডিপ্লোম্যাট ভারতবর্ষে, তাদের সিকিউরিটি নেই, ভারতবর্ষে বাংলাদেশের কোনো ডিপ্লোম্যাটিক এস্টাবলিশমেন্ট বা কোনো ডিপ্লোম্যাটের কোনো ক্ষতি হয়, তারা ভারতবর্ষে সেফ। আমি প্রচুর ডিপ্লোম্যাটকে চিনি, তারা বলে যে দাদা আমরা কলকাতায় অনেক সেফ আছি, ভারতবর্ষে আমরা অনেক সেফ ফিল করি।
আমাদের দেশে আমরা সেফ ফিল করি না। তাদের নিজেদের দিকে তাকান, এগুলো হচ্ছে যে ওই অ্যান্টি ইন্ডিয়া। আমাদের খেয়ে দিয়ে কাজ নেই যে বাংলাদেশের ডিপ্লোম্যাটের হাত ধরে রাটানি করবো, ইট খুলে নিয়ে যাবো? এটির কোনো মানে হয়? এটা একটা মানসিকতা যেটা বাংলাদেশে কিছু স্বার্থান্বেষী লোক অবুঝ মানুষকে, ধর্মপ্রাণ ধর্মভীরু মানুষকে বুঝিয়ে এটা করেছেন। এটা মানুষকে বুঝতে হবে, বোঝাতে হবে। আপনাদের একটা ভূমিকা আছে। আমি বললে বলবে মোদি দালাল, এর দালাল, হিন্দু, বাজে, মালাউন, এই গালাগাল, নোংরা নোংরা গালাগাল। এটা হচ্ছে ভাষা। বাংলাদেশের আমরা এখানে বলা বলি করি যে বাংলা ভাষাটাকে বাঁচিয়ে রেখেছে বাংলাদেশের লোকের। কলকাতা আমার ছেলে মেয়ে বাংলা পড়েই না, তারা বাংলায় কথা বলে না। অথচ বাংলাদেশি বাচ্চা বাচ্চা ছেলেরা তারা বাংলা পড়ে, বাংলা ভাষাকে হৃদয়ে ধারণ করে। এই বাংলা ভাষা আপনার এই যে যারা এই সমবায়ী গাড়ির উপরে বসে নাটক করে, এই তাদের মানে তাদের কালচার। বাংলার কি কালচার, রিচ কালচার। আমরা এখানে বসে হুমায়ুন আহমেদ, হুমায়ুন আজাদ পড়ে আমরা বড় হয়েছি। বাংলাদেশের কালচার। ইভেন মার্জুক রাসেল, যিনি আপনাদের ওই এনার যিনি খুবই ঘনিষ্ঠ, আপনাদের সারাওয়ার ফারুকি সাহেব, অসাধারণ কবিতা লেখেন, অসাধারণ কবিতা লেখেন। মানে মানে একটু অশ্লীলতা থাকে, এই থাকে, কিন্তু ওনার ভেরি স্মার্ট গঠন। আমি এখানকার কিছু লোকজনকে পড়িয়েছি, আমি ট্র্যাক করি বাংলাদেশের সাহিত্য লেখা। কিন্তু আপনাদের কালচারটা তো কিছু লোক ধ্বংস করে দিচ্ছে নিজেদের খুব আপনার স্বার্থসিদ্ধির জন্য। অত্যন্ত দুঃখজনক। এখন দেখেন বাংলাদেশে আজকে যে পরিস্থিতিটা, আমরা শেষ করবো, বাংলা ভারতের শত্রু যদি পৃথিবীর দেশ থাকে সেটা তো পাকিস্তান। বাংলাদেশে এখন পাকিস্তানিরা ঘন ঘন আসছেন, বাংলাদেশ ওয়েলকাম করছেন, এবং তারা বিশাল লালমনিরহাট চলে যাচ্ছেন সবাই। এইসব যে উস্কানি, যেটা ভারতের পাকিস্তানের হাতে হতো বাংলাদেশ, এর জন্য কোন কি যুদ্ধ দেখেন সামনে? কিছু লোক বলছে, হ্যাঁ, মানে দুনিয়ায় এই দূর থেকে যাদের দেখতে হয়, ধরুন আপনি গাড়িতে করে আসছেন, হঠাৎ দেখলেন রাস্তায় দুজন মারপিট করছে, আপনি একটু গিয়ে ড্রাইভারকে বললেন একটু সাইডে দাঁড়াতো, একটু দেখি কি হচ্ছে, ভালো লাগলো। যারা মারপিট করছিল দুজনেই কিন্তু গায়ে প্রচুর আঘাত নিয়ে ফেরত গেল। যারা দূর থেকে দেখেন যুদ্ধটা, এই যুদ্ধ একটা ব্যবসা হয়। আপনি আমাদের মিডিয়াতে দেখবেন ইউক্রেন রাশিয়া ওয়ার হচ্ছে, সারাদিন লোকে টিভিতে ওটাই দেখছে। বাড়িতে ড্রয়িং রুমে বসে, এই ভারতবর্ষের মতো দেশে যেখানে মদ্যপানের হারটা বেশি, রাত্রেবেলা দুটো স্কচ হুইস্কি খেতে খেতে লোকে যুদ্ধ দেখছে। বাংলাদেশে হয়তো চা খেতে খেতে যুদ্ধ দেখছে। যুদ্ধটা দেখছে, যুদ্ধ মানুষের দেখতে ভালো লাগে দূর থেকে। বাট when you become part of it, when it starts affecting you, it's very sad. তো আমি এমন একজন যে আমি কখনোই যুদ্ধ জিনিসটা দেখি না, দেখতে চাই না। আমি আমার দুঃস্বপ্নেও যুদ্ধর কথা, সাংবাদিক তো তাই জানি যুদ্ধকালীন পরিস্থিতি মানুষের জীবনে কি 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 অভিশাপ নিয়ে আসে। এই যে বাচ্চা বাচ্চা ছেলেরা যারা চিকেন স্নেককে ছিঁড়ে দেবে, এইসব করবে, তারা যুদ্ধ করবে, তারা বুঝেও না যে যুদ্ধ মানুষের জীবনে কতটা দুর্বিষহ আঘাত নিয়ে আসে। এখন পাকিস্তানের সমস্যাটা হচ্ছে একটা দেশ, শুধুমাত্র বাচ্চা বাচ্চা ছেলেবেলে না, শুধু বাচ্চা বাচ্চা, ভাবুন তো কিছু 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 লোকজন আছেন, তারা যে 5ই আগস্টের পর থেকে কতবার কিন্তু সামরিক অভিযানে চলে গিয়েছে। বাড়ি ভাই আমি আপনাকে প্লিজ আমাকে একটু শুনুন। সেটা হচ্ছে যে মানে সেটা হচ্ছে যে ভারতীয় সভ্যতা সংস্কৃতি, যেটা টু সাম এক্সটেন্ট বাংলাদেশেও ফ্লো করে। আমরা না মানে দেখুন, যুদ্ধর জিগির তোলা লোকের অভাব নেই। প্রচুর যুদ্ধর জিগির তোলা লোক আপনি দুনিয়ার বিভিন্ন জায়গায় পাবেন। তো হয়তো বাংলাদেশেও আছে, ভারতবর্ষেও কিছু আছে, কিন্তু ভারতবর্ষে একবারও বাংলাদেশের এগেনস্টে যে যুদ্ধ নিয়ে ভারতবর্ষের কোনো পলিটিক্যাল পার্টি এটা নিয়ে কোনো কথাবার্তা বলেন, কোনো মেজর কোনো অর্গানাইজেশন বা থিঙ্ক ট্যাঙ্ক কেউ এটা বলে, এটা বলা। এবং তারা বোঝে যে যেখানে অলরেডি একটা ভারত বিরোধিতা আছে, এবং সেটা হচ্ছে যে এই ধর্মের ব্যবসায়ীরা, রাজনীতির ব্যবসায়ীরা নিজেদের স্বার্থে একটা ভারত বিরোধী একটা মনোভাব তৈরি করেছে। সেইখানে
ভারত যুদ্ধে যাবে বা এই ধরনের কিছু করলে সেটা তো আগুনে ঘৃতাহুতি দেওয়া হবে। তো আমাদের দেশের নেতারা, আমাদের দেশের পলিসি মেকার্সরা অতটা বোকা না। হ্যাঁ, আমাদের এখানে পড়াশোনার কালচারটা, স্ট্যান্ডার্ডটা আপনাদের তুলনায় অনেক বেটার। বললাম, এটা অহংকার বা দর্পের কিছু নেই। মেরিটোক্রেটিক সিস্টেম, 140 কোটির দেশ, অনেক বেশি কম্পিটিশন, তাহলে লোককে একটু বুদ্ধি বার্তা পড়াশোনা বেশি করতে হয়। মাদ্রাসায় পড়ে তারপর গিয়ে ঢাকা ইউনিভার্সিটিতে কিছু একটা পড়ে বড় বড় বাতেলা দেওয়ার সামর্থ্য এখানে অধিকাংশ লোকের নেই। এটা মেরিটোক্রেটিক এন্ড ভেরি ডিফিকাল্ট সিস্টেম। এই যুদ্ধ আর দেখুন, পাকিস্তানের প্রসঙ্গে আসে। একটা দেশ, ইকোনমিস্ট বলে একটা পত্রিকা একটা কাভার স্টোরি করেছিল, ওয়্যার দে মেনশন পাকিস্তান অ্যাজ এ ফেইল্ড স্টেট। একটা দেশ যে নিজে কোথাও গেল না। মানে হচ্ছে কি বলুন তো, আপনি ছোটবেলায় আপনি দু রকমের বন্ধু করতে পারেন। একজন পড়াশোনায় ভালো, তার সঙ্গে আপনি রাজনীতি, কুইজ, ডিবেট নিয়ে আলোচনা করবেন। আর একটা বখা ছেলের সঙ্গে আপনি ঘুরবেন, যার সঙ্গে আপনি ইয়াবা খাবেন, রাস্তায় গিয়ে মারপিট করবেন। সো ডিসিশনটা আপনার। তো পাকিস্তানের কাছ থেকে তো বাংলাদেশের নেওয়ার ভালো কিছু নেই। ওরা তো টাকাও দিতে পারবে না। মানে ধরুন, যদি বাংলাদেশকে অর্থ দিত, প্রযুক্তি দিত, কিছুই দিতে পারবে না। ওরা মানে কি করে বাংলাদেশের মানুষদের এই পাকিস্তান প্রীতি ডেভেলপ করে, যে আপনার তো কোথাও একটা লজিক থাকবে তো, যে এরা আপনার দেশে আপনাদের আগের দুটো প্রজন্ম আগের মানুষদের মেরেছে ওইভাবে, মা বোনেদের তারা ধর্ষণ করেছে, তারা বাংলাকে একটা ভাষা বলে মনে করে না, যার জন্য লড়াই করে আপনার স্বাধীন হলেন। এখন গিয়ে পাকিস্তানের পেছনে পেছনে ঘুরছেন। ওই দেশটা কোথাও গেল না। যে দেশে মানে আর্মি তো সে ব্যারাকে থাকবে, সে সীমান্ত পাহারা দেবে, সে রাজনীতিতে তার আসার কি দরকার আছে? যে দেশে একটা প্রধানমন্ত্রীও 5 বছরের টার্ম কমপ্লিট করতে পারলো না, যে দেশের মানুষেরা বিদেশে গিয়ে নিজেদের পাকিস্তানি পরিচয় না দিয়ে ভারতীয় পরিচয় দেন লজ্জা পেয়ে, আমাকে পাকিস্তানি লোকেরা বলে। পাকিস্তানিরা তো ওখানে পাকিস্তানি রেস্টুরেন্ট বানায় না, ইন্ডিয়ান রেস্টুরেন্ট বানায়। কেন বানায়? বিকজ দে অলসো ফিল দ্য স্টিগমা। তো সেই স্টিগমা যাদের আছে, তাদের সঙ্গে যদি আপনি বন্ধুত্ব করেন, বকা ছেলেদের সঙ্গে বন্ধুত্ব করে বকুন, ইটস ইউর কল। পরের ছেলে পরমানন্দ, যত উচ্চন্নে যায় তত আনন্দ। যা কি করা যায়? কেউ যদি লজিক না বোঝে, এটায় কারোর প্রতি কোনো বিদ্বেষ নেই, তো ব্যাপারটা হচ্ছে কোনো একটা জায়গায় তো লজিক বুঝতে হবে। শুধু ধর্ম এক বলে তাদের সঙ্গে বন্ধুত্ব করবেন, তারা কি দিয়েছে আপনাদেরকে, কি পেয়েছে বাংলাদেশ ওদের কাছ থেকে, সেই সেন্সটা যদি মানুষের না থাকে। আজকে আইএসআই লোকেরা ঘোরাফেরা করছে। আমার একজন সাংবাদিক বন্ধু, আমি নাম বলবো না, কারণ আমি বাংলাদেশের সব রকমের মানুষের সঙ্গে আমার যোগাযোগ ছিল। জুলাই আগস্টের সময় সে এদেরকে সাপোর্ট করেছে। আমেরিকায় পড়ালেখা করা, খুব স্মার্ট, এমন একটি পত্রিকা যারা জুলাই আগস্টের ক্ষেত্রে যাদের খুব ভালো রোল ছিল, মানে যারা জুলাই আগস্টকে সাপোর্ট করেছিল, যারা ওন করেছিল। বাংলাদেশে ওন কথাটা খুব ব্যবহৃত হয়, তো ওন করেছিল। তার সঙ্গে আমার তখন মেসেজে এক্সচেঞ্জ হয়েছিল। আমি বলেছিলাম দ্যাট আমি যেটা তোমায় বলছি বাংলাদেশের ভবিষ্যৎ নিয়ে, আমি যদি ভুল প্রমাণিত হই, আমি সব থেকে খুশি হব। কেন, সে স্বপ্ন দেখেছিল ইউনুসকে নিয়ে, এই তরুণ নেতাদের নিয়ে, যে একটা সুন্দর বাংলাদেশ হবে, যেখানে গুম খুম থাকবে না, এগিয়ে যাবে, ফ্রিডম অফ এক্সপ্রেশন হবে। আমি তাকে মেসেজগুলো আজও আছে। তার সঙ্গে দীর্ঘদিন একটু ঝগড়া হয়েছিল, দীর্ঘদিন যোগাযোগ হয়নি। মাস 20-25 আগে সে আমাকে মেসেজ করে বলেছে, দাদা ইউ আর রাইট, আই ওয়াজ রং। এই চারধারে এই পাকিস্তানের লোকেদের দেখি আমার ভাল লাগে না। আর যে দেশে জামাতে ইসলাম পাওয়ারে থাকবে, সেই বাংলাদেশে আমি থাকতে চাই, সে আমাকে বলেছে। আমি মিথ্যে কথা বলছি, দিস ইজ এ ফ্যাক্ট। এবং প্রচুর বাংলাদেশের মনে, বাংলাদেশের মানুষের মনে সেটাই কিন্তু ধারণা। ভারত বিদ্বেষ থাকুক, কে ভারতীয় আধিপত্যবাদ বলে। আমাদের দু দেশের কালচার সেম। আমরা বাংলায় কথা বলি, আপনারাও বাংলায় কথা বলেন। 4টে বাংলা গান ওখানে যাচ্ছে, হিন্দিটা আপনারা বোঝেন, হিন্দিটা ওখানে যাচ্ছে। আপনি ওখানে উর্দুতে কথা বলতে পারবেন? ইম্পসিবল। আপনি চাইনিজ গান করবেন, চাইনিজ মানে তাহলে কি, যে কালচার তো হয় ভারতবর্ষে। ইংরেজি আধিপত্যবাদ তাহলে বলতে পারে। আমার ছেলেমেয়েরা সারাদিন ইংরেজি গান শোনে, আমার তো কোনো সমস্যা নেই, তা নিয়ে শুনুক। সব রকমের কালচার থাকুক না, কোএক্সিস্ট করুক, সব ধর্মের মানুষ থাকুক, সব কালচার থাকুক, একটা সুন্দর একটা অ্যাকালচারেশন হোক। তা দিয়েই তো সোসাইটি সামনে যায়। আপনি শুধু ধরে রাখবেন ওই একটা ধর্ম, একটা ভাষা, তা দিয়ে কোনো গ্রোথ হয় না। কিন্তু বোঝার সময় এসেছে।